আমার শাশুড়ি আশাপূর্ণা। লেখিকা আশাপূর্ণা দেবীর পুত্রবধূ নূপুর গুপ্তের একটি সাক্ষাৎকার তার কথাতেই আপনাদের জানাচ্ছি। আমরা ছোটবেলায় ভবানীপুরে থাকতাম। আশাপূর্ণা দেবীরাও আমাদের বাড়ির কাছেই বেলতলা রোডে থাকতেন। বাড়ির বড়রা বলতেন ওই বাড়িতে আশাপূর্ণা দেবী থাকেন, বিরাট লেখিকা। স্কুলে যাতায়াতের পথে ওদের বাড়িটা দেখতাম। একদিন আমি আমার বোনকে নিয়ে স্কুলে যাচ্ছি, দেখি আশাপূর্ণা দেবী স্বয়ং বারান্দায় দাঁড়িয়ে আছেন। একটু ভালো করে তাকিয়ে দেখি আমাকে হাত নেড়ে ডাকছেন। ওর কাছে এগিয়ে যেতে আমারই বয়সী একটি মেয়েকে এগিয়ে দিয়ে বললেন, ভাই, আজ ওর স্কুলে নিয়ে যাবার লোকটি নেই, তোমরা একটু সঙ্গে করে নিয়ে যাবে? আমি বললাম, নিশ্চয়ই, আমরা তো স্কুলে যাচ্ছি। আসার সময় আমার থুতনিটা ধরে বললেন, বাহ, এরকম একটা মেয়ে আমার বউ হলে মন্দ হয় না। বাড়ি এসে সেই কথা আমার মাকে বলতে মা তো বিস্ময়ে হতবাক। বললেন, বলিস কি রে, অত বড় একজন লেখিকা তোকে ঘরের বউ করতে চেয়েছেন? সেদিনই আমার মাসি দিদিমা আশাপূর্ণা দেবীর বাড়িতে গেলেন ওর সঙ্গে আলাপ করতে। অনেক দিন ধরে আমার মা মাসিদের ইচ্ছে ছিল ওর সঙ্গে গিয়ে আলাপ করে আসার, কিন্তু সাহসে কুলোতো না। মাসিমা তো প্রায় বলতেন, মস্ত বড় লেখিকা, সারা রাত ধরে লেখেন। কিন্তু সেদিন ওই ঘটনার পর ওরা আবিষ্কার করলেন মস্ত বড় লেখিকা আদতে ওদেরই মতন একজন সহজ সরল অনাড়ম্বর মানুষ। ধীরে ধীরে যখন ওদের বাড়িতে আমার বিয়ের সম্বন্ধ পাকা হলো, তখন আমাদের বাড়ির আত্মীয় স্বজনদের মধ্যে সে কি উত্তেজনা। সকলেই প্রায় অস্ফুটে বলছেন, অত বড় শাশুড়ির বউ হওয়া কি চারটিখানি কথা? এইসব কথাবার্তার মধ্যে আমি যেন ভুলে গিয়েছিলাম কাকে বিয়ে করছি। বরের চেয়ে শাশুড়ির কথাই রাত দিন ভাবছি। কারণ আমার বয়সটাও তখন নেহাতি অল্প, সবে কলেজে ভর্তি হয়েছি। বেবর্ণে একটু দুশ্চিন্তাও হচ্ছে, বিয়ের পর যদি শ্বশুরবাড়ি থেকে পড়া বন্ধ করে দেয়। কারণ সেই সময় ভবানীপুর থেকে পার্ক সার্কাসে বেবর্ণে কলেজে যাওয়া একটি একা মেয়ের পক্ষে বেশ অনেকখানি রাস্তা। বিয়ের পর মা অর্থাৎ আশাপূর্ণা দেবী বললেন, পড়াশোনা চালিয়ে যাও, তবে কলেজটা অনেক দূর, চেষ্টা করো যদি আশুতোষের মর্নিংয়ে ভর্তি হতে পারো। কারণ বেবর্ণে যাতায়াত যে সময় লাগবে, বাড়ি ফিরতে অনেক দেরি হয়ে যাবে। আর ঘরের বউ সারাদিন কলেজে, এটা অনেকেই ভালো চোখে দেখবে না। আজ থেকে প্রায় 50 বছর আগের কথা। তখন শিক্ষিত মধ্যবিত্ত বাঙালির সমাজচিত্রটা এরকমই ছিল। কিন্তু তবুও ওইটুকু রাস্তায় একা ছাড়তেও আমার শাশুড়ি মা ভয় পেতেন। বাবা মানে আমার শ্বশুরমশাইকে বলতেন আমাকে কলেজে পৌঁছে দিতে। বাবাও আমাকে পরম যত্নে কলেজ পৌঁছে দিতেন। আসলে আমার শাশুড়ি মার এমন একটা ব্যক্তিত্ব ছিল, সহজে ওর কথার ওপর কেউ কিছু বলতে পারত না। কিন্তু তার মানে এই নয় অসম্ভব কঠিন বা রাগী মানুষ ছিলেন। ওর মতো স্নেহশীলা মানুষ আমার এত বয়সের জীবনে খুব কম দেখেছি। সারাদিন নিজের লেখক জীবনের হাজারো ব্যস্ততা সত্ত্বেও সংসারটাকে যে কিভাবে আগলে রাখতেন বলার নয়। সংসারের যাবতীয় খুঁটিনাটির দিকে তাঁর নজর ছিল। কেউ কোনো দিনও বলতে পারেনি নিজের লেখালেখির জন্য তিনি সংসারকে এক মুহূর্তের জন্য অবহেলা করেছেন। সংসারের প্রতিটি মানুষের জন্য তার কর্তব্যবোধের কোনো তুলনা ছিল না। আমি যখন এ বাড়িতে প্রথম বিয়ে হয়ে আসি, আমাদের সঙ্গে থাকতেন আমার দিদি শাশুড়ি। একে সেই সময় তার ওপর সেকালের বিধবা। ভগবতী তার নিয়ম নিষ্ঠা অন্যদের চেয়ে একটু বেশিই ছিল। তার জন্য আলাদা করে নিরামিষ রান্না হতো। আমিও বাড়িতে যাওয়ার পর কয়েকদিনের মধ্যেই মা আমাকে ডেকে বললেন, বৌমা, এবার থেকে দিদি শাশুড়িকে খেতে দেওয়ার দায়িত্ব তোমার। মা জানতেন বাড়ির বউ হিসেবে আমারও কিছু কর্তব্য আছে, এবং তখন আমার যা বয়স, পাশাপাশি পড়াশোনা, সব মিলিয়ে আমার কর্তব্যে অবহেলা হতে পারে। তাই উনি প্রায় কন্যা স্নেহে আমাকে যেমন সারা জীবন আমার কর্তব্য সম্বন্ধে সজাগ রেখেছেন, সেই রকম সংসারে জায়গা হওয়া উচিত সেই জায়গা দিতেও ভোলেননি কখনো। সংসারের নানা কাজের মধ্যে সারাদিনই বাড়িতে অতিথি আসতেন। বিশেষত আমার শাশুড়ির কাছে যে প্রতিদিন কত মানুষ দেখা করতে আসতেন তার ইয়ত্তা নেই। কেউ প্রকাশক, কেউ সম্পাদক, কেউ সই সংগ্রাহক, এমনকি পাড়ার পুজোর পত্রিকাতেও লেখা দেওয়ার আবদার নিয়েও আসত ছেলেরা। সেরকম কোনো সময় হয়তো বসে কিছু লিখছেন, হয়তো সে লেখা পরের দিন প্রেসে যাবে, কিন্তু মা একটুও বিরক্ত না হয়ে হাসি মুখে সকলের সঙ্গে মন দিয়ে তাদের কথা শুনতেন। আমি একদিন বিরক্ত হয়ে বলেছি, সত্যিই তো ব্যস্ত থাকেন, কাউকে যদি বলেন ব্যস্ত আছি, মিথ্য তো বলবেন না। উত্তরে একটু হেসে আমায় বলতেন,
জানো বৌমা, আমারই একটাই দোষ, কাউকে না করতে পারি না। আর শুধু কি অতিথিদের সঙ্গে দেখা করা, প্রত্যেককে চা মিষ্টি খাইয়ে তবে ছাড়তেন। একবার মনে আছে, এক ভদ্রলোক এসেছেন মায়ের সঙ্গে দেখা করতে। মা বাইরের ঘরে ওর সঙ্গে দেখা করতে যাওয়ার আগে আমাকে বললেন, বৌমা ওকে মিষ্টি দিও। আমি একটা প্লেটে 4টে সন্দেশ আর 1 গ্লাস জল দিয়ে গেছি। মা হঠাৎই বললেন, ও মা, বিধবার মতো এরকম 4টে সন্দেশ দিয়েছো কেন? নুন তা কিছু দাও। আমি তো ওর কথায় এমন বেবাক হয়ে গেছি, কি বলবো। না করব কিছু করতে, না পাচ্ছি কিছু বলতে। মানুষকে খাওয়াতে যে কি ভালোবাসতেন। আমাদের বাড়িতে যদি কেউ একটু খবর দিয়ে আসতেন, মা 2 দিন আগে থেকে রান্নার তোড়জোড় করে দিতেন। কত রকম মাছ হবে, মাংস হবে কিনা, সাদা ভাত না পোলাও, হরদের আর শেষ ছিল না। রান্নাও জানতেন নানা রকমের। আমি তো ওর কাছেই যাবতীয় রান্না শিখেছি। চিংড়ি মাছের মালাইকারি, ফুলকপি দিয়ে কই মাছের ডালনা, এসব একালে সাবেকি রান্না বললেও তখনকার দিনে এইসব রান্নার দারুণ চল ছিল। যে কোনো ব্যাপারে ফর্দ বানাতে মায়ের মুন্সিয়ানার কোনো তুলনা ছিল না। প্রতি বছর মায়ের জন্মদিনে 8ই জানুয়ারি মিত্র ঘোষের গজেনবাবু সুমথনাথ ঘোষ আসতেন মায়ের কাছে। ওদের জন্য মা নিজের হাতে রান্না করতেন, কড়াইশুঁটির কচুরি, আলুর দম, বেগুন ভাজা। পরবর্তীকালে এই দায়িত্বটা উনি আমাকে দিয়েছিলেন। আমাকে হাতে ধরে শিখিয়ে দিয়েছিলেন কীভাবে মটরশুঁটির পুর ভরে কচুরি ভাজতে হয়। মা নিজে এত রকম রান্না জানতেন, লোক এলে নিজের হাতে খাওয়াতেন। কিন্তু নিজের কঠোর নিরামিষাশী ছিলেন, কারণ আমাদের বিয়ের কিছুদিন পরেই বাবা মা দুজনেই দীক্ষা নিয়েছিলেন। দুজনের কেউই মাছ মাংস খেতেন না, এমনকি আমিষ ছোঁয়া হলেও খুব বিরক্ত হতেন। এমনকি চা খেলেও হাত ধুতে হতো। বিছানায় বসে কিছু খাওয়া মানা ছিল। তখন আমার যা বয়স, এসব যদি মেনে না নিই, বিদ্রোহ করি, তাই আমাকে পরম স্নেহে কাছে রেখে মাঝে মাঝে বোঝাতেন কেন উনি এইসব কঠোরভাবে মানেন। এই প্রসঙ্গে বলি, আমার এক ভাসুর ছিলেন, কিন্তু আমি তাকে কোনোদিন চোখে দেখিনি, কারণ খুব অল্প বয়সেই এক দুর্ঘটনায় তার মৃত্যু হয়। বিয়ের পর এই বাড়িতে এসে মার মুখে শুনেছি, আমার ননদের বিয়ের পর ওর বড় ছেলে মানে আমার ভাসুর ঠাকুর একবার স্কুলের ছুটিতে বেড়াতে গিয়েছিলেন দিদির শ্বশুরবাড়ি। সেখানে গিয়ে পুকুরে স্নান করেছিলেন। কোনোভাবে বুকে জল জমে প্লুরিসি হয়ে মারা যান। ওর মৃত্যু মাকে ভীষণ আঘাত দিয়েছিল। দীক্ষা নিয়ে নিরামিষাশী হয়ে যাওয়ার এটা একটা মস্ত বড় কারণ। আমাকে বলতেন, ওর চলে যাওয়ার পর থেকে যে কোনো জিনিসের উপরই আমার মোহ চলে গেছে, তাই ভালো খাওয়া, ভালো পড়া কোনোটাই আর ইচ্ছে করে না। মার মুখে শুনেছি ওর বড় ছেলে খুব গুণী মানুষ ছিলেন, আর্ট কলেজে পড়তেন, খুব ভালো ছবি আঁকতে পারতেন। আশাপূর্ণা দেবীর 2টো বইয়ের ইলাস্ট্রেশনও করেছিলেন উনি। কিন্তু ওর না থাকা, হঠাৎ চলে যাওয়া প্রায়শই ওকে ভীষণ কষ্ট দিত। সব কিছু করতেন, তবু যেন ভেতরে ভেতরে একটা বিষণ্ণতা ওকে ছেয়ে থাকতো সর্বক্ষণ। খুব ভোরে ঘুম থেকে উঠতেন, রাত জেগে লিখলেও। এই নিয়মের কোনো বেনিয়ম ছিল না। ভোরে বিছানা ছেড়ে মায়ের প্রথম কাজ ছিল স্নান সেরে একটি গরদের কাপড় পরে পুজোর ঘরে যাওয়া। পুজো সেরে চা খেয়ে একটা ধবধবে সাদা শাড়ি পরে লিখতে বসতেন। তারপর রান্নাঘরে সংসারের অন্যান্য কাজে মন দিতেন। আগেই বলেছি, খাওয়ার ব্যাপারে কঠোর নিরামিষাশী ছিলেন। এমনকি পেঁয়াজ রসুনের ছোঁয়াও বরদাস্ত করতে পারতেন না। সেই বয়সে শাশুড়ির এত ছোঁয়াছুঁই সত্যিই একটি অসুবিধে হতো, কিন্তু কিছু করার ছিল না। উনি নিজেও ব্যাপারটা বুঝতেন। মাঝে মাঝে বলতেন, জানি বৌমা, এসবের সত্যিই হয়তো কোনো মানে নেই, কিন্তু এতকালের অভ্যেস এই বয়সে এসে আর ছাড়তে পারবো না। মনে আছে, এইসব কারণেই আমরা যখন গোল পার্কে এলাম বাড়ি বদল করে, মা আমিষ ও নিরামিষ রান্নার জন্য 2টি গ্যাসের ব্যবস্থা করেছিলেন। আমি জানি মুখে কিছু না বললেও আমার কষ্টের কথা ভেবেই তিনি এটা করেছিলেন। অদ্ভুত এক কোমলে কঠোরে মানুষ ছিলেন আমার শাশুড়ি। যেমন বাড়িতে বিশেষ কোনো প্রয়োজনে বা পরিস্থিতিতে তার সঙ্গে আলোচনা না করে কেউ কোনো সিদ্ধান্তে আসতে পারতেন না, সে আমার শ্বশুরই হোক অথবা স্বামী। যে কোনো গুরুত্বপূর্ণ কাজে মায়ের সঙ্গে কথা না বলে তারা যেন কিছুতেই ভরসা পেতেন না। এমনই ছিল তার ব্যক্তিত্ব। সংসারের যাবতীয় খুঁটিনাটি বিষয়ে তার নজর ছিল। নিজের সেরকম কোনো শখ শৌখিনতা ছিল না। আমি মাকে জীবনে কোনোদিন একজোড়া কানের দুলও পরতে দেখিনি। কিন্তু পুজোয় আমি কি পরবো, ছেলে কি পরবে, এমনকি কাজের লোক, ধোপা সকলকে কিছু না কিছু দিতেন। আমাকে মাঝে মাঝে বলতেন, বৌমা, আমার তো সব সাদা শাড়ি, তোমার যদি পুরনো রঙিন কোনো শাড়ি থাকে ওদের দিয়ে দিও।
সংসারের প্রতিটি মানুষের জন্য ওর এই দরদ আমৃত্যু বজায় ছিল। মনে আছে মা যখন 76 সালে জ্ঞানপীঠ পেলেন, আমরা সবাই মিলে দিল্লি গেলাম পুরস্কার আনতে। ফিরে এসে মা পুরস্কারের পুরো টাকাটা আমি থেকে বাড়ির কাজের লোক এমনকি দূরের কোনো আত্মীয়দের মধ্যে ভাগ করে দিলেন। মার এই কাণ্ড দেখে আমার স্বামী বলতেন, এতগুলো টাকা এইভাবে নয়ছয় করার কি দরকার? উত্তরে মা সেই চিরাচরিত স্মিত হাসিটি নিয়ে ছেলেকে বলেছিলেন, নিঃস্বার্থভাবে কিছু দিতে পারার মধ্যে যে কি আনন্দ তুই বুঝবি না। ওসব নিয়ে তুই ভাবিস না, ভগবানের ওপর ভরসা রাখ। তার আশীর্বাদ থাকলে প্রয়োজনে আবার সেই দেখবি অর্থ জোগাবে। তখন বুঝেছিলাম তার পুরস্কারের প্রাপ্য নিয়ে তিনি কি করবেন আগেই ভেবে ফেলেছেন। সেই সিদ্ধান্তের কোনো নড়চড় হবে না। এত কিছুর মধ্যেও আমার 2 মেয়ে অর্থাৎ ওর 2 নাতনি ছিল ওর প্রাণ। প্রতিদিন মা সময় করে কোনো না কোনো সময় একটু লিখতে বসতেন। ওই রকম কোনো সময় হয়তো নাতনিদেরও স্কুল ছুটি, তারা ঠাকুমাকে ধরলো, তখন তাদের সঙ্গে লুডো খেলতে হবে। মাও দেখলাম নাতনিদের আবদার রাখতে লেখা ছেড়ে বসে গেলেন ওদের সঙ্গে লুডো খেলতে। আর একটা ব্যাপার, ম্যাজিকে মার খুব আগ্রহ ছিল। প্রায় আমাদের বাড়িতে তখন ম্যাজিকের আসর বসত। মা তো বটেই, ছোটরা সবাই খুব এনজয় করতো নাতিপুতিদের জন্য সবসময় নিজের কাছে চকলেট টফি মজুত রাখতেন। মার নিজের কোনো শখ বা চাহিদা ছিল না, কিন্তু অন্যদের জন্য তার শখের কোনো শেষ ছিল না। একবার তার পুতি উপাসনাকে কিছু দেওয়ার জন্য উদ্গ্রীব হয়ে উঠলেন, যথারীতি ছোট্ট মনের মতো ফর্দও বানিয়ে ফেললেন। আগেই বলেছি সারাদিনই মার কাছে কেউ না কেউ আসতেন। আমার বড় মেয়ের কাজ ছিল বেল বাজলেই ছুটতে গিয়ে একতলার দরজা খুলেই ও নিচ থেকে চেঁচিয়ে তার ঠাকুমাকে ডেকে বলতো, আশাপূর্ণা তোমার সঙ্গে অমুক দেখা করতে এসেছেন। কারণ দরজা খুলেই বেশিরভাগ আগন্তুক জিজ্ঞাসা করতেন, আশাপূর্ণা দেবী আছেন? সেই থেকে ও ঠাকুমাকে আশাপূর্ণা বলতো। আমি মাঝে মাঝে রাগ করে বলতাম, ও কি ঠাকুমাকে কেউ নাম ধরে ডাকে? বাইরের লোকে শুনলে কি বলবে? মা আমাকে থামিয়ে দিয়ে বলতেন, আমার কিন্তু ওর মুখে এই ডাকটা বেশ ভালোই লাগে। ঠাকুমা বললেই চোখের সামনে কেমন একটা কালো কালো গেঁয়ো মহিলার মুখ ভেসে ওঠে। আমার অশেষ ভাগ্য, ওর মতো একজন মানুষকে আমার শাশুড়ি হিসেবে পেয়েছিলাম। এই রকম বড় মনের আধুনিক মনস্ক মানুষকে নিজের ঘরের একজন হিসেবে পাওয়া কম সৌভাগ্য নয়। এমনকি এখনও বহু মানুষ আমাকে যে সম্মান দেন, তাও ওর জন্যই। আমি সত্যিই গর্বিত আশাপূর্ণা দেবীর মতো একজন অসামান্য নারীর পুত্রবধূ হিসেবে।